একটা সময় ছিল যখন সমুদ্রের উপর কোনো রাজার শাসন চলতো না, বরং সমুদ্র জোরে রাজত্ব করত জলদস্যুরা। চারদিকে চলতো লুটপাট, যুদ্ধ আর গুপ্তধনের সন্ধান। কিন্তু এইসবের মাঝেও এমন একটি গুপ্তধন ছিল যা নিয়ে পুরো পৃথিবীতে আলোচনা হতো। তার নাম ছিল ওয়ান পিস। বলা হতো যে ব্যক্তি এই গুপ্তধন খুঁজে পাবে সে পাবে অঢেল সম্পদ, অপরিসীম শক্তি এবং এমন এক পরিচয় যার সামনে পুরো পৃথিবী মাথা নত করবে। এ লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছিল এক ছেলে যার নাম ছিল মিসকিডি লুফি। অনেকের মতো তার স্বপ্ন শুধু গুপ্তধন পাওয়া ছিল না, সে পুরো পৃথিবীর পরবর্তী পাইরেট কিং হতে চেয়েছিল। কিন্তু সে একদমই জানতো না যে এই যাত্রায় তাকে এমন সব শত্রুর মুখোমুখি হতে হবে যাদের থেকে বাঁচা প্রায় অসম্ভব। গল্প আমাদের নিয়ে যায় 22 বছর আগের সময়ে। তখন পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জলদস্যু গোল্ডি রাজার তার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছিল। বহু বছর সমুদ্রের উপর রাজত্ব করার পর অবশেষে নেভি তাকে ধরতে সক্ষম হয়েছিল। তার মৃত্যুদণ্ড দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ সেখানে এসে জড়ো হয়েছিল। কেউ অপেক্ষা করছিল তার মৃত্যুর জন্য, আবার কেউ শেষবারের মতো নিজের নায়ককে দেখতে এসেছিল। কিন্তু মৃত্যুর ঠিক আগে রাজার পুরো পৃথিবীর সামনে এমন একটি রহস্য প্রকাশ করে যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে জানায় সে তার পুরো গুপ্তধন ওয়ান পিস গ্র্যান্ড লাইনের কোথাও লুকিয়ে রেখেছে। যে ব্যক্তি এই গুপ্তধন খুঁজে বের করতে পারবে সেই হবে পৃথিবীর সবচেয়ে বড় জলদস্যু। এরপরের মুহূর্তেই রজারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তার শেষ কথাগুলো আগুনের মতো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর সেখান থেকেই শুরু হয় গ্রেট পাইরেটস এরা। এবার চারদিকে মানুষ নিজেদের জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি জমাতে শুরু করে। সবার গন্তব্য ছিল একটাই, ওয়ান পিস। এই মানুষগুলোর মধ্যে ছিল লুফিও। ছোটবেলা থেকে তারও একই স্বপ্ন ছিল। এবার সে একাই একটি ছোট নৌকা নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু শুরুতেই তার ভাগ্য তার পরীক্ষা নিতে শুরু করে। কিছুক্ষণ পরই তার নৌকাটি সমুদ্রের মাঝখানে ডুবে যেতে থাকে। সবচেয়ে বড় সমস্যা ছিল লুফিও সাঁতারই জানতো না। নৌকাটি ডুবে গেলে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকতো না। এমন পরিস্থিতিতে লুফিও একটি কাঠের ভ্যারেলের ভেতরে ঢুকে পড়ে এবং নিজেকে সমুদ্রের ঢেউয়ের ওপরে ছেড়ে দেয়। বেশ কয়েকদিন এভাবেই ভ্যারেলের ভেতরে বন্দি অবস্থায় সমুদ্রের মধ্যে সে বেশি বেড়াতে থাকে। এরপর একদিন তার ব্যারেলটি হঠাৎ দুটি জলদস্যুর জাহাজের মাঝখানে এসে পড়ে। সেখানে তখন ভয়ঙ্কর লড়াই চলছিল। কামানের শব্দে পুরো সমুদ্র কেঁপে উঠেছিল। কিছুক্ষণ পর একটি জাহাজ অন্য জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই জয় ছিল ক্যাপ্টেন আলবিডার। সে ছিল এক অত্যন্ত বিপজ্জনক জলদস্যু যার মাথার দাম 50 লাখ ভেরি ঘোষণা করেছিল নেভি। জয়ী হওয়ার পর সে তার লোকেদের সমুদ্রে বেসে থাকা সব ব্যারেল ও অন্যান্য জিনিস তুলে আনার নির্দেশ দেয়। সেই ব্যারেলগুলোর একটির ভেতরে লুফি লুকিয়েছিল, কিন্তু কেউ তার ব্যাপারে কিছুই টের পায়নি। এই জাহাজেই কুবি নামে এক ছেলে কাজ করত। সে মন থেকে জলদস্যুদের ঘৃণা করত, কিন্তু আলবিডার ভয়ে সে প্রতিটি কথাই মানতে বাধ্য ছিল, কারণ সে জানতো সামান্য ভুল করলেও আলবিডা তাকে এক মুহূর্তও চিন্তা না করে সমুদ্রে ফেলে দিতে পারে। রাতে কুবি যখন স্টোর রুমে কাজ করছিল, ঠিক তখন সে একটি ভ্যারেলের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে কুবি কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে সে ব্যারেলটি খুলতেই তার সামনে এক হাসি খুশি ছেলে বের হয়ে আসে। এভাবে প্রথমবারের মতো তার সাথে দেখা হয় মাস্কেডি লুফির সঙ্গে। লুফি কোনো ভয় ছাড়াই কেবিকে তার স্বপ্নের কথা জানায়। সে বলে যদি সে একটি ভালো জাহাজ আর কয়েকজন সঙ্গী পেয়ে যায় তাহলে আমি সরাসরি গ্র্যান্ড লাইনে চলে যেতাম। একথা শুনে খুবই অবাক হয়ে যায়, কারণ মানুষ গ্র্যান্ড লাইনকে মৃত্যুর সমুদ্র বলে মনে করে। এবার খুবই বুঝতে পারে আলবিডা যদি লুফিকে দেখে ফেলে তাহলে সে তাকে আর জীবিত রাখবে না। তাই সে রাতে গোপনে লুফিকে জাহাজ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুজনে পালানোর চেষ্টা করতে লুফির ভুলে একটি শব্দ হয়ে যায়। পরের মুহূর্তে পুরো জাহাজের জলদস্যুরা ঘুম থেকে জেগে ওঠে। আলবিডা মনে করে কুবি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। রাগে সে তার বিশাল অস্ত্র তুলে সরাসরি কুবির ওপর আক্রমণ করে, কিন্তু আঘাত করার আগে লুফি মাঝখানে এসে কুবিকে বাঁচায়। পরের মুহূর্তে পুরো জাহাজ জুড়ে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। সব জলদস্যু একসঙ্গে লুফির ওপর আক্রমণ চালায়। ঠিক তখন তাদের একজন বন্দুক বের করে লুফির দিকে গুলি চালায়, কিন্তু এরপর যে দৃশ্য সবার সামনে আসে সেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। গুলিটি লুফির কোনো ক্ষতিই করতে পারে না। এবার লুফি তার এই অদ্ভুত শক্তির সাহায্যে আলবিডার প্রতিটি আক্রমণ এড়াতে থাকে। এরপর সে সুযোগ বুঝে আলবিডাকে একটি শক্তিশালী ঘুষি মারে। ঘুষির আঘাতে আলবিডা সোজা জাহাজের বাইরে ছিটকে পড়ে যায়। আলবিডা পরাজিত হতেই কুবি প্রথমবারের মতো নিজেকে মুক্ত মনে করে। সে আর সেই জলদস্যুদের দাস ছিল না। এরপর সে লুফির সঙ্গে গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে কুবির মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, লুফির শরীর রাবারের মতো কিভাবে টেনে লম্বা হয়ে যায়। তখন লুফি হাসতে হাসতে তার শৈশবের গল্প বলতে শুরু করে। সে জানায় ছোটবেলা থেকে সে বিখ্যাত জলদস্যু শ্যাঙ্কস এবং তার দলের একজন বড় ভক্ত ছিল। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন শ্যাঙ্কসের সঙ্গে সমুদ্র ভ্রমণ করবে, কিন্তু শ্যাঙ্কস সবসময় তাকে বলে দিত সে এখনও অনেক ছোট। তারপরও লুফি হাল ছাড়েনি। সে বারবার নিজের সাহস ও যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু একদিন সাহস দেখাতে গিয়ে সে নিজেই আহত হয়ে যায়। তার চোখের নিচে একটি গভীর দাগ হয়ে যায়, যা পরবর্তীতে তার পরিচয়ের অংশ হয়ে ওঠে।
লুফি তার শৈশবের গল্প বলতে বলতে জানায় সেদিন আহত হওয়ার পর স্যাঙ্কস ও তার দল সমুদ্র থেকে ফিরে আসে। তারা সঙ্গে করে অনেক মূল্যবান গুপ্তধন ও অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে এসেছিল। লুফি অত্যন্ত কৌতূহল নিয়ে সেগুলো দেখতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে একটি অদ্ভুত ফলের দিকে। সে জানতো না এটি কোনো সাধারণ ফল নয়। কিছু না ভেবেই সে ফলটি খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সে সংকশ ও তার দলের কাছে ফিরে আসে। তখন সবার চোখ লুফির দিকে যায়, আর ঠিক তখনই তার সঙ্গে এমন কিছু ঘটে যা দেখে সবাই অবাক হয়ে যায়। তার শরীর রাবারের মতো টানতে শুরু করে। তখন স্যাঙ্কস বুঝতে পারে লুফি ভুল করে একটি ড্রেভিড ফ্রুট খেয়ে ফেলেছে। এই ফলের কারণে লুফি একটি অদ্ভুত শক্তি পেয়ে যায়। এখন তার পুরো শরীর রাবারের মতো টেনে লম্বা করা সম্ভব ছিল। তবে এর বিনিময়ে সে চিরদিনের জন্য সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে ফেলে। নিজের গল্প শেষ করার পর লুফি কুবিকে জিজ্ঞেস করে তার নিজের স্বপ্নটা আসলে কি। তখন কুবি প্রথমবারের মতো নিজের মনের কথা প্রকাশ করে। সে জানায় সে জলদস্যু হতে চায় না, বরং সে একজন নেভি অফিসার হতে চায়, যাতে নিরপরাধ মানুষদেরকে রক্ষা করতে পারে। এ কথা শুনে লুফি একটুও তার মজা উড়ায় না, বরং সে খুশি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে তার নতুন বন্ধুর স্বপ্ন পূরণ করতে তাকে সাহায্য করবে। সে নিজের পথ পরিবর্তন করে। দুজনে কাছের নেভি বেসের দিকে রওনা দেয়। কুবি সেখানে নেভিতে যোগ দেওয়ার চেষ্টা করবে, আর লুফি সে বেস থেকে গ্র্যান্ড লাইনের মানচিত্র চুরি করার পরিকল্পনা করে। কিছুক্ষণ পর দুজনেই শেলস টাউনে পৌঁছে যায়। মিশন শুরু করার আগে তারা একটি ছোট রেস্টুরেন্টে খাবার খেতে থামে। সেখানে তাদের চোখ পড়ে সবুজ চুলওয়ালা এক তলোয়ারবাজ। তার নাম ছিল রোরোনোয়া জোরো। এটা কোনো নাম হইল? ঠিক তখনই একটি ছোট মেয়ে নিজের হাতে বানানো উনিগিরি নিয়ে জোরোর কাছে আসে। সে চেয়েছিল জোরো তার বানানো খাবারটি খাক, কিন্তু তখনই সেখানে এসে হাজির হয় হেলম্যাপ্পো, যে ছিল ক্যাপ্টেন মার্গানের উশৃঙ্খল ছেলে। সে ইচ্ছে করে খাবারটি মাটিতে ফেলে দেয় এবং তার উপর পা রেখে মেয়েটিকে ভয় দেখাতে থাকে। এটা দেখে জোরোর খুব রাগ হয়, কিন্তু সে তার রাগ নিয়ন্ত্রণ করে। সে মাটিতে পড়ে থাকা খাবারটির একটি টুকরো তুলে নেয়, শান্তভাবে সেটি খায় এবং মেয়েটির রান্নার প্রশংসা করে। এরপর সে হেলম্যাপ্পোকে সে খাবারটি খেতে বলে, যেটির ওপর সে পা রেখেছিল। এই কথাটাই হেলম্যাপ্পোর খারাপ লাগে। রাগে সে তার তলোয়ার বের করে জোরোর ওপর আক্রমণ করে, কিন্তু জোরো নিজের একটি তলোয়ারও বের না করেই মুহূর্তের মধ্যে তাকে হারিয়ে দেয়। এটা দেখে সেখানে থাকা নেভির সৈন্যরা সঙ্গে সঙ্গে জোরোর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জোরো একাই সব সৈন্যকে খুব সহজে পরাজিত করে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সে তখনও তার কোনো তলোয়ারই বের করেনি। অন্যদিকে রেস্টুরেন্টে তৈরি হওয়া সে বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছিল একটি চতুর চোর মেয়ে। তার নাম ছিল নামি। সে গোপনে একজন নেভি সৈন্যকে অচেতন করে তার ইউনিফর্ম চুরি করে নেয় এবং নিজেই নেভির ছদ্মবেশ ধারণ করে। অন্যদিকে জোরো একজন পুরস্কার ঘোষিত অপরাধীকে ধরে ক্যাপ্টেন মার্গানের কাছে নিয়ে যায়, যাতে সে তার পুরস্কারের টাকা পেতে পারে। মার্গান জোরোর শক্তিতে বেশ প্রভাবিত হয় এবং তাকে টাকা দিতে রাজিও হয়, কিন্তু সে জানায় জোরো তার সৈন্যদের ওপর হামলা করেছে, তাই তাকে প্রথমে 7 দিন বেসের আঙিনায় দড়ি দিয়ে বেঁধে শাস্তি ভোগ করতে হবে। যদি সে এই শাস্তি না মেনে নেয় তাহলে ভবিষ্যতে সে আর কখনো বাউন্টি হান্টার হিসেবে কাজ করতে পারবে না। বাধ্য হয়ে জোরো এই শাস্তি মেনে নেয়। হেলম্যাপ্পো তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু জোরো শুধু একটি কথাই বলে, যেদিন সে মুক্ত হবে সেদিন হেলম্যাপ্পো নিজের জীবনের জন্য তার কাছে করুণা ভিক্ষা চাইবে। পরের সকালে নামি নেভির ইউনিফর্ম পরে চুপচাপ বেসের ভেতরে ঢুকে পড়ে। তার আসল উদ্দেশ্য ছিল একই, গ্র্যান্ড লাইনের মানচিত্র চুরি করা। অন্যদিকে লুফিও অন্য দিক দিয়ে বেসের ভেতরে ঢুকে পড়ে। ঘুরতে ঘুরতে সে সেই আঙ্গিনায় পৌঁছে যায় যেখানে জোরোকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আগের রাতে জোরোর সাহসিকতা দেখে লুফি তার প্রতি এমনিতেই মুগ্ধ হয়ে গিয়েছিল, তাই কোনো কথা না ভেবেই সে জোরোর দড়ি খুলে দেয় এবং তাকে নিজের জলদস্যু দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয়। কিন্তু জোরো স্পষ্টভাবেই তা প্রত্যাখ্যান করে। সে বলে পুরো জীবন সে জলদস্যুদের শিকার করেই কাটিয়েছে, তাই সে কখনো কোনো জলদস্যুর সঙ্গী হবে না। ঠিক সে সময় অন্যদিকে নামি চুরি করতে গিয়ে ধরা পড়ে। নিজেকে বাঁচাতে সে দুজন নেভি সৈন্যকে অচেতন করে তাদের শরীর লুকিয়ে ফেলে। ঠিক তখনই হঠাৎ কেউ প্রচণ্ড শব্দে ঘরের ভেতরে প্রবেশ করে। সে আর কেউ নয়, লুফি। এবার দুজনে একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে তাদের দুজনের উদ্দেশ্য আসলে একই, তাই তারা কিছু সময়ের জন্য একসঙ্গে কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়। দুজন মিলে ক্যাপ্টেন মার্গানের অফিস পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই সামনে এসে হাজির হয় মার্গান নিজেই। নামি সঙ্গে সঙ্গে মিথ্যা বলে যে সে একজন বিপজ্জনক জলদস্যুকে ধরে নিয়ে এসেছে। মার্গান তার কথা বিশ্বাস করে নেয়। এই সুযোগে নামি অত্যন্ত চালাকি করে অফিসের চাবিটিও চুরি করে নেয়। অন্যদিকে জোরো সরাসরি হেলম্যাপ্পোর কাছে পৌঁছে যায়, যাতে তার 3টি তলোয়ার ফেরত নিতে পারে। চাইলে সে সেখানেই হেলম্যাপ্পোকে শাস্তি দিতে পারত, কিন্তু সে শুধু তার চুল কেটে তাকে ভয় পাইয়ে দেয় এবং নিজের তলোয়ারগুলো নিয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে লুফি ও নামি অফিসের ভেতরে ঢোকে গ্র্যান্ড লাইনের মানচিত্র খুঁজতে থাকে, কিন্তু মানচিত্রটি একটি বড় ও শক্তিশালী লোহা সেফের মধ্যে তালাবদ্ধ ছিল। তারা কিভাবে সেফটি খুলবে সেটা ভাবতে শুরু করতে মার্গান চুরির বিষয়টি জানতে পারে। রাগে সে অফিসের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সময় একদম কম ছিল, তাই লুফিও পুরো সেফটি কাঁধে তুলে নেয়। এরপর নামিকে সঙ্গে নিয়ে জানালা ভেঙে বাহিরে লাফিয়ে পড়ে। দুজন নিচে নামতেই চারদিক থেকে নেভির সৈন্যরা তাদেরকে ঘিরে ফেলে। এখন লড়াই ছাড়া আর অন্য কোনো উপায়
উপায় ছিল না। নামি তার লাঠি দিয়ে একের পর এক সৈন্যকে পেলে দিতে থাকে, আর লুপিও তার রাবারের মতো হাত পা ব্যবহার করে একসঙ্গে অনেক সৈন্যের ওপর আক্রমণ করতে থাকে। ঠিক তখনই জোরও সেখানে এসে হাজির হয়। এবার তার হাতে ছিল 3টি তলোয়ার। লুফিও তাকে মুক্ত করে দিয়েছিল, তাই তার সে উপকারের প্রতিদান দিতে জোরো এখন লড়াইয়ে যোগ দেয়। তিনজন মিলে কয়েক মিনিটের মধ্যেই সব সৈন্যকে পরাজিত করে ফেলে। কিন্তু ঠিক তখনই আসল বিপদ সামনে এসে হাজির হয়। ক্যাপ্টেন মার্গান নিজেই লড়াইয়ের ময়দানে নেমে আসে। সে বাকি সৈন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এবার লুফিও জোরো মিলে একটি পরিকল্পনা করে। নামি বাকি সৈন্যদের আটকে রাখে, আর জোরো তার 3টি তলোয়ার দিয়ে মার্গানকে আটকে ফেলে। এই সুযোগের সদ্ব্যবহার করে লুফিও তার রাবারের মতো হাত পা দিয়ে মার্গানকে একটি প্রচন্ড জোরে লাথি মারে। লাথির আঘাতে মার্গান আকাশে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। মার্গান পরাজিত হতেই লড়াই শেষ হয়ে যায়। জোরো সেফটি তুলে নেয়। নামি একটি নৌকা চুরি করে এবং তিনজন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই হেলমেপ্পু হাতে একটি বন্দুক নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সে গুলি চালানোর আগেই কুবি দৌড়ে আসে, তাকে একটি জোরালো ঘুষি মেরে অচেতন করে দেয়। এবার কুবি তার বন্ধু লুফির কাছ থেকে বিদায় নেয়। সে বলে তার স্বপ্ন হলো নেভিতে যোগ দিয়ে মানুষের সেবা ও নিরপরাধ মানুষদের রক্ষা করা, তাই সে এখানেই থেকে যাবে। লুফিও হাসি মুখে তার কাছ থেকে বিদায় নেয়। এবার লুফি, জোরো ও নামি তাদের নতুন যাত্রা শুরু করে। রাত নামার পর কয়েক ঘন্টার পরিশ্রম শেষে নামি অবশেষে সে ভারী সেফটির তালা খুলতে সক্ষম হয়। সেফটি খুলতে তিনজনের চোখে পড়ে ভেতরে রাখা এক পুরনো মানচিত্রের ওপর। এটাই ছিল সে মূল্যবান গ্র্যান্ড লাইনের মানচিত্র। তিনজনের আনন্দের আর সীমা থাকে না। তাদের মনে হয় অবশেষে তারা নিজেদের স্বপ্ন পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি খুঁজে পেয়েছে। কিন্তু পরের মুহূর্তে নৌকার ভেতরে হঠাৎ লাল রঙের ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে। শুরুতে কেউ বুঝতে পারে না এ ধোঁয়া কোত্থেকে এসেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তিনজনের চোখ ভারী হয়ে আসতে থাকে। তারা বুঝতে পারে এ ধোঁয়ার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে লুফি একটি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেয়। লুফির ভয় ছিল যদি কেউ তাদেরকে ধরে ফেলে তাহলে সবার আগে সে মানচিত্রটাই চুরি করে নেবে। তাই লুফি সঙ্গে সঙ্গে সে মানচিত্রটি গিলে ফেলে, যাতে কোনোভাবে এটি অন্য কারো হাতে না যায়। কিছুক্ষণ পর তিনজন চোখ খোলে। তারা নিজেদেরকে একটি বড় কাঠের বাক্সের ভেতরে বন্দি অবস্থায় দেখতে পায়। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে তারা বাহিরে বের হয়ে আসে, আর তাদের সামনে দৃশ্য দেখে তিনজনই অবাক হয়ে যায়। তারা দাঁড়িয়েছিল এক অদ্ভুত সার্কাসের মাঝখানে। প্রথমে তাদের মনে হয় এখানে কোনো সার্কাস শো চলছে, কিন্তু সেখানে বসে থাকা লোকগুলো কোনো ধর্ষক ছিল না। তারা ছিল দ্বীপের নিরপরাধ গ্রামবাসী, যাদের জোর করে বন্দি করে রাখা হয়েছিল। ঠিক তখনই জোরে হাসতে হাসতে সার্কাসের মালিক সামনে এসে হাজির হয়। সে ছিল বাগি দ্য ক্লাউন। বাগি জানায় সে কয়েক মাস ধরে গ্রিন লাইনের মানচিত্র খুঁজছিল, কিন্তু এখন আর তাকে নিজে কষ্ট করে খুঁজতে হবে না, কারণ লুফি, নামি এবং জোরো ইতিমধ্যে সেই কাজ করে ফেলেছে। এখন তার শুধু সেই মানচিত্রটাই দরকার। কিন্তু তিনজনেই যখন তাকে মানচিত্র সম্পর্কে কিছু বলতে অস্বীকার জানায়, তখন বাগি তাদের আলাদা আলাদাভাবে বন্দি করে ফেলে। তার উদ্দেশ্য ছিল একজন একজন করে তাদের কাছ থেকে সত্যটা বের করে নেওয়া। সবার আগে সে লুফিকে নিজের সামনে নিয়ে আসে। পুরো সার্কাসের সবাইকে জোর করে সে দৃশ্য দেখতে বাধ্য করে। বাগি লুফির হাত পা বেঁধে তার রাবারের মতো শরীরটাকে টেনে হিঁচড়ে মানচিত্রের কথা জানার চেষ্টা করে, কিন্তু লুফি কিছুই বলে না। তখন বাগি নিজের কৌশল বদলায়। সে একটি ছোট্ট নিরপরাধ শিশুকে সামনে নিয়ে আসে এবং তাকে ক্ষতি করার হুমকি দেয়। লুফি যখন শিশুটিকে বিপদের মধ্যে দেখতে পায়, তখন সে নিজের সমস্ত শক্তি ব্যবহার করে দড়িগুলো চিরে ফেলে এবং সরাসরি বাগির উপর আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই সবার সামনে আরও একটি চমকে দেওয়ার মতো রহস্য প্রকাশ পায়। বাগিও একটি ডেভিল ফ্রুট খেয়েছিল, তবে তার শক্তি লুফির থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে নিজের পুরো শরীরকে ছোট ছোট অংশে ভাগ করতে পারত এবং সেই অংশগুলো নিজের ইচ্ছা মতো বাতাসে ভাসিয়ে নিয়ন্ত্রণ করতে পারত। ফলে লুফির সব আক্রমণই এখানে ব্যর্থ হয়ে যায়। বাগি তার উঠতে থাকা শরীরের বিভিন্ন অংশ এবং সেই লাল ধোঁয়া ব্যবহার করে লুফিকে আবার অচেতন করে ফেলে। লুফি যখন আবার জ্ঞান ফিরে পায়, তখন এবার সে নিজেকে একটি বড় কাচের ট্যাঙ্কের ভেতরে বন্দি অবস্থায় দেখতে পায়। ধীরে ধীরে সে ট্যাঙ্কের ভেতরে পানি ঢুকতে শুরু করে। এটা কোনো সাধারণ সাজসজ্জা ছিল না। ডেভিল ফ্রুট খাওয়া মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল সমুদ্রের পানি। তাদের শরীর সমুদ্রের পানির সংস্পর্শে আসা মাত্র তাদের সব শক্তি দুর্বল হয়ে যেতে থাকে। অর্থাৎ এবার লুফির সামনে বাঁচার আর কোনো পথই ছিল না। তারপরও বাগি তাকে শেষবারের মতো আর একটি সুযোগ দেয় এবং আবার মানচিত্রের কথা জিজ্ঞেস করে, কিন্তু মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও লুফি একটি শব্দও বলে না। ধীরে ধীরে পানি তার মুখ পর্যন্ত উঠে আসে। এবার তার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। ঠিক সে মুহূর্তে তার চোখের সামনে শৈশবের স্মৃতিগুলো ভেসে ওঠে। বহু বছর আগে লুফি যখন ছোট ছিল, তখন এক বিপজ্জনক জলদস্যু তাকে ধরে সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটি বিশাল সমুদ্র দানব সেখানে এসে হাজির হয় এবং মুহূর্তের মধ্যে জলদস্যুকে গিলে ফেলে। এবার সেই সমুদ্র দানবের নজর পড়ে লুফির ওপর। দেখে মনে হচ্ছিল এবার লুফির বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ঠিক সেই সময় শ্যাঙ্কস সেখানে এসে পৌঁছে যায়। নিজের জীবনের পরোয়া না করে সে লুফিকে উদ্ধার করে একটি ছোট নৌকায় তুলে নেয়। কিন্তু তারা বেশি দূর যাওয়ার আগে সেই একই সমুদ্র দানব আবার তাদের উপর আক্রমণ করে। এবার সেই সমুদ্র দানব শ্যাঙ্কসের একটি হাত কেটে ফেলে। এত বড় আঘাত পাওয়ার পরও শ্যাঙ্কস একটুও ভয় পায় না। সে শুধু একবার সেই সমুদ্র দানবের দিকে তাকায়। আর আশ্চর্যের বিষয়, এত বিশাল একটি সমুদ্র দানবও ভয় পিছিয়ে গিয়ে আবার সমুদ্রের মধ্যে চলে যায়।